আচ্ছা, আজকে আমি তোমাদের এবিটি এর ৭৬১ পৃষ্ঠার অঙ্কগুলো করে দেখাবো। তোমরা দেখো। তা ভিডিওটা দেখার আগে সর্বপ্রথমে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে বন্ধু-বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো। যাই হোক, প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। কোনো একটি যৌথ ব্যবসায় ৩ বন্ধুর মূলধন যথাক্রমে ২০০ টাকা, ১৫০ টাকা এবং ২৫০ টাকা। ১ বছর পর ব্যবসায় ক্ষতি ২৪০ টাকা হলে দ্বিতীয় বন্ধুর ক্ষতির পরিমাণ কত? তোমরা ৭৬১ পৃষ্ঠা প্রথমে খোলো, তারপরে প্রশ্নটা ভালো করে পড়ো। তা ৩ বন্ধুর মূলধনের অনুপাত বার করেছি। তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষতির পরিমাণ সবসময় মনে রাখবে, মূলধন কোনো যদি শর্ত সেরকমভাবে না দেওয়া থাকে তাহলে মূলধনের অনুপাতেই সেটা লভ্যাংশ বন্টন হয়, এবং যদি ক্ষতি হয় ব্যবসায় তো লাভ ক্ষতি দুটোই আছে। তা ক্ষতিও যদি হয়ে থাকে তা সেই ক্ষতিও সেই মূলধনের অনুপাতেই বণ্টিত হবে, এটা মাথায় রেখে দিও। তা দ্বিতীয় বন্ধু কত? এটা হচ্ছে প্রথম বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু, এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধু। তা দ্বিতীয় বন্ধু কত? ৩। ৩ আর আনুপাতিক ভাগার বার করলে ৪ দিলে ৭, ৭ আর ৫ কত? ১২। তা ৩ এর ১২। এবার ২৪০কে ১২ দিয়ে কাটলাম ২০, ৩ কুড়ি ৬০। তাহলে এমসিকিউতে এই অ্যান্সারটা হবে। সরি। তারপর একটা বীজের অঙ্ক দিয়েছে। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এর মান কিন্তু 0 নয়। দ্বিঘাত সমীকরণে একটি বীজ সর্বদা 0 হওয়ার শর্তটা কি? একটা বীজ সবসময় 0 হবে, তাহলে তার শর্তটা কি হবে? অবশ্যই শর্তটা হবে সি এর মান কত হতে হবে? 0 হতে হবে। এই শর্তটা পূরণ করতে হবে। এই যে এখানে যে সিটা কি হতে হবে? 0 হতে হবে। তাহলে সি 0 হলে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এক্স প্লাস সি, মানে সি মানে 0 সমান সমান 0, এটা একটা ইকুয়েশন তৈরি হলো। এক্স এর মান কত হবে? এখানে 0 হবে। এক্স এর একটা মান কত হবে? 0 হবে। আর একটা মান কত হতে পারে? মাইনাস বি বাই এ। আর একটা বীজ তৈরি হবে আর কি, একটা বীজ 0 হবে। 3 এর অঙ্কটা দেখো। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেমি এবং 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? এরকমভাবে অন্তঃস্পর্শ করবে, তাহলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? 7 মাইনাস 3, 4 সেমি। বিয়োগ করে দেবে, অন্তঃস্পর্শ করলে সেটাকে কি করতে? বিয়োগ করে দিতে হবে, মাথায় রেখে দিবে। আচ্ছা, তারপরে 4 এর অঙ্কটা দেখো। সাইন আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু -2 হলে সাইন টু দি পাওয়ার 11 আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার 12 আলফা এর মান কত? কীভাবে করেছি অঙ্কটা দেখে নাও। সাইন আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু -2, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু কোসেক মানে কি? 1/sin থিটা লিখলাম ওই আকারে। তাহলে সাইন আলফার লসাগু করলাম, এর তলায় 1 আছে, লসাগু হলো। তাহলে সাইন্স আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার আলফা প্লাস 1, মানে 1 দিয়ে সাইনকে যদি ভাগ করি তাহলে সাইনই থাকবে, সাইনের সাথে সাইন গুণ করলে সাইন স্কোয়ার। বুঝতে পারলে? এরকম যখন আসবে, এই আকারে যখন ধারণ করবে, এটা সবসময় সঙ্গে সঙ্গে এটা গুণ করবে, যা চিহ্ন থাকবে তাই বসাবে, আর এখানে যে থাকবে তাকে বসিয়ে দেবে, আর কিচ্ছু না। এবার ক্রস গুণ হলো, দেখে নাও ক্রস গুণটা কীভাবে করেছি। -2 এর সাথে সাইন আলফা গুণ হলো, ঠিক আছে? -2 সাইন আলফা। এবার -2 সাইন আলফাটা কী করছিল? এবারে নিয়ে চলে এলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে। এটা হচ্ছে স্কোয়ার, এটা 2a, 1 হচ্ছে বি প্লাস 1 স্কোয়ার যদি ধরি বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা ফর্মুলাটা তৈরি হলো। এই ফর্মুলাটা তৈরি হলে এবার কী করতে পারি আমরা? স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে স্কোয়ার তুলে দিলাম, তাহলে সাইন আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন আলফার কত? -1। তাহলে সাইন আলফা তো বেরিয়ে গেল। এবার সাইন আলফা কত? -1। তা সাইন আলফা মানে কি? 1/কোসেক আলফা। সাইন মানে কি? 1/কোসেক ইজ ইকুয়াল টু -1। তাহলে ক্রস গুণ করলাম, কোসেক আলফা ইন্টু -1, আর 1 এর সাথে এর তলে 1 আছে, 1 1 কে কত হলো? 1। তা কোসেক আলফা ইজ ইকুয়াল টু কত? -1। কোসেক আলফাটা -1। এবার অঙ্কটা কি করতে দিয়েছে? সাইন টু দি পাওয়ার 11 আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার 12 আলফা। তাহলে সাইন এর মান বসালাম 1 টু দি পাওয়ার 11 প্লাস কোসেক টু দি পাওয়ার 12, কোসেকের মানও -1 টু দি পাওয়ার 12। এটা হচ্ছে বিজোড়, তাই জন্য কি হলো? -1 হলো। আর
এটা আছে কত, পাওয়ারটা আছে জোর, তাহলে কি প্লাস 1 হয়ে যাবে, তাহলে -1 প্লাস 1 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তবে নেক্সট ওয়ান। তারপরে এই যে রাশিতত্ত্ব দিয়েছে 23 ও 25 কভার আছে, যে রাশিতত্ত্বটা দিয়েছে তাতে 23 আর 25 কভার আছে, দুবার আছে, কিন্তু ওখানে দেখাচ্ছে 25কে সংখ্যাগুরু মান বলছে, তাহলে এক্স এর মান তাহলে কত, তো 25কে যদি সংখ্যাগুরু মান হতে হয় তাহলে রাশিতত্ত্বে ওই সংখ্যাটাকে 25কে কি সর্বাধিক বার থাকতে হবে, তার মানে এক্স এর মান কত, 25 হতেই হবে। তারপরে 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটা কি বলেছে পড়ো ভালো করে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধের কত গুণ, 3 গুণ। ভূমির ব্যাসার্ধের 3 গুণ, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধের 3 গুণ, তা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত আর, তার তির্যক উচ্চতা কি হবে, সেই ব্যাসার্ধের 3 গুণ হবে, তার মানে এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। শঙ্কুর ভূমিতলটা কিরকম হয়, বৃত্তাকার হয়। আর শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল, এল মানে কত, 3 আর, এই যে এটা হচ্ছে তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা মানে এল, তাহলে এল ইকুয়াল টু কত, 3 আর, এল এর জায়গায় 3 আর বসালাম, তাহলে 3 আর আর কত হয়ে গেল, 3 আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার, আর আর গুণ করলে আর স্কোয়ার, ক্লিয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার ইজ টু 3 পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার কেটে গেল, রইল কি, এখানে কিছু নেই মানে 1:3। আচ্ছা, নেক্সট ওয়ান, 2 দাগের আগেরটা সোজাই অঙ্ক, tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু 1, তাহলে tan ইজ ইকুয়াল টু 1 বাই tan b, tan a ইজ ইকুয়াল টু কি 1 বাই 10 মানে কি cot, tan এর উল্টো cot, তাহলে 1 বাই 10 ইজ ইকুয়াল টু cot, তাহলে tan a, তাহলে cot b মানে কি tan 90 ডিগ্রি মাইনাস b, মানে cot থিটা ইজ ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তা tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি cot থিটা, এটা আমরা জানি, সেটাই লিখলাম। তো এখানে বিটা আছে, বি আছে, tan 90 ডিগ্রি মাইনাস বি ইজ ইকুয়াল টু কি cot b, তাহলে এবার tan আর tan কি হলো, কেটে গেল, তাহলে a এখানে রইলো আর 90 ডিগ্রি মাইনাস বি এখানে রইলো, তাহলে a প্লাস মাইনাস বিটা পরে নিয়ে চলে গেলাম, a প্লাস বি সমান সমান কত, 90 ডিগ্রি। তো তোমাকে চেয়েছে কি সাইন a প্লাস বির মান কত, তো সাইন a প্লাস বির মান মানে কত, 90 ডিগ্রি বসালাম, তো সাইন 90 ডিগ্রির মান কত, 1। ঠিক আছে, দেখে নিয়েছো। আচ্ছা, তো 2 দাগের অঙ্কটা কি বলেছে, তার শূন্যস্থানে 1 বসবে। কোনো বৃত্তের দুটি জায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বৃত্তের কি হবে, সবসময় কেন্দ্র হবে। দেখে নাও, অ্যান্সার করে দিয়েছি। নেক্সট ওয়ানে যাও, ভালো করে দেখে নাও। এই অঙ্কটা দুভাবে করে দিয়েছি, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x, মধ্য সমানুপাতি দিয়ে দিয়েছি, এটা দেখতে পারো অথবা এটা দেখতে পারো, এটা বুঝিয়ে দিচ্ছি। মধ্য সমানুপাতি, মধ্যের সমানুপাতিটা কত, x, তাহলে x+2 একটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তা 3টে ক্রমিক সমানুপাতি কিরকমভাবে তৈরি করা হয়, এরকমভাবে তৈরি করে দেওয়া আছে, দেখে না ভালো করে। এবার ক্যালকুলেশনটা ভালো করে দেখবে, x আর x গুণ করলে x², x+2 x-3, x সমান সমান স্কোয়ার তুলতে গেলে এদিকে রুট ওভার দিতে হয়, এই পোর্শন থেকে ডাইরেক্ট এই পোর্শনে করে দিয়েছিলাম, এটা এই পোর্শন থেকে এখানে জিনিসটা কীভাবে এসছে সেটা বুঝিয়ে দিয়েছি, আর এখানে এই পোর্শনটা ডাইরেক্ট করে দিয়েছিলাম, এটাই পার্থক্য, আর কিচ্ছু নয়। x+2 আর x-3 গুণ করে এটা হয়েছে, এই যে গুণটা এখানে দেখে নিতে পারো কীভাবে গুণটা করেছি, ঠিক আছে। যেমন কি x এর সাথে x গুণ করে x², আর x এর সাথে -3 গুণ করলে কত, -3x, 2 এর সাথে x গুণ করলে কত, 2x, আর 2 এর সাথে -3 গুণ করলে কত, -6, x² -3x + 2x কত হবে, -x, সেটা এখানে করা হয়েছে, মাইনাস। স্কোয়ারিং বোথ সাইডস, এদিকে স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করলাম, উভয় পক্ষকে বর্গ করে লিখে দেবে এখানটা, উভয় পক্ষকে বর্গ করে, x² সমান রুট ওভার উঠে গেল, সব এদিকে নিয়ে চলে এলাম, -6কে ছেড়ে, x² কি কেটে গেল, তাহলে x সমান কত, -6। ঠিক আছে, 4 অঙ্কটা খুব সোজা,
দুটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? দুটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হবে? পাঁচেরটা দেখবেন। পাঁচেরটা অঙ্ক বহুবার করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হবে? সবসময় সমান হবে। 1 বছরের ক্ষেত্রে কি বলেছি আমি? সমান হয়েছে। বহু পাটিগণিত এই অঙ্কটা বারবার ঘুরে ফিরে এসছে। তাই 1 বছরের ক্ষেত্রে সমান হবে। 2 বছরের ক্ষেত্রে কখনোই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে না। এই কথাটা মাথায় রেখে দিই। তাহলে আসল 100 টাকা সুদের হার আমি 5% ধরেছি। এটা তোমার ধরার উপর নির্ভর করবে। তুমি 10% ধরতে পারো, 20% ধরতে পারো, যা খুশি। কিন্তু সময় ফিক্সড 1 বছর। আসলও ফিক্সড করে দিয়েছি 1 বছর। এই আসল 100 টাকা। ওটা ফিক্সড করে দিলাম। আর এখানটা তুমি চেঞ্জ করতে পারো। এসআই ধরে করলাম পি ইন্টু আর ইন্টু টি, 5 টাকা বেরোলো। তাহলে চক্রবৃদ্ধি সুদে চক্রবৃদ্ধির ফর্মুলা ফেলেছি, দেখে নাও। বহু পেজে আছে এই অঙ্কটা, প্লাস আমি যে পাটিগণিতের অঙ্কগুলো করেছি সেখানে ওই অঙ্ক পেয়েছি, তোমাদের করে দেখিয়েছি কিরমভাবে করেছি, দেখে নাও। ঠিক আছে, তারপরে চারেরটা দেখো। চারেরটাও খুব ভালো দিয়েছে অঙ্কটা। 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান কত? তাহলে 1 ও 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি হবে? 2, 3, 5, 7, এগুলো মৌলিক সংখ্যা। তাদের গড় কত হবে? সংখ্যাগুলোর যোগফল। আর কটা সংখ্যা? 1, 2, 3, 4টে। 4টে দিয়ে কি করলাম? ভাগ করে দিলাম। দেখে নাও কিভাবে করেছি। কিভাবে গড় বার করতে হয় শিখিয়েছি। গড় থেকে মোট বার করতে গেলেও শিখিয়ে দিয়েছি, দেখে নাও। এবার যে 3-এর দেখের অঙ্কটা কি বলেছে দেখো। sin 1 ডিগ্রি লেস দ্যান sin রেডিয়ান। তাই কি এটা এ সবসময় কি হয়? বড় হবে। এই ডিগ্রি থেকে সব কি হয়? সবসময় বড় হবে। তাই জন্য বিবৃতিটা সত্য। 2 নম্বরেরটা দেখো কি বলেছে। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা। দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, তবে 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। যদি 81 টাকা মিলে যায় তাহলে সত্য, আর যদি না মিলে তাহলে কি হয়? মিথ্যা। বিবৃতিতে মিথ্যা। তবে দ্রব্যের বর্তমান মূল্য কত? 100 টাকা ধরলাম। তার দ্রব্যটির 2 বছর পর মূল্য হবে কত? পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে পি এর জায়গায় কত? 101। আর এর মানে কত? 10% করে হ্রাস পাচ্ছে। এটা হ্রাসের ফর্মুলা। প্লাস দিলাম না, প্লাস হচ্ছে বৃদ্ধি আর মাইনাস হলে হ্রাস। ঠিক আছে, এগুলো সব সমান সমান, কিন্তু এটা খেয়াল করো, এগুলো সমান সমান। ক্যালকুলেশন করেছি, দেখে নাও। 100কে 100, 100 থেকে 10 গেলে 90/100। তাহলে বিবৃতিটা কি? আমাদের 81 টাকাই বেরিয়েছে, ওরাও দিয়েছে 81, তাহলে সত্য হয়ে গেল। তারপরে যে অঙ্কটা 3-এর অঙ্কটা খুবই সোজা অঙ্ক। x স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে x ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট ওভার 25। তাহলে x এর ভ্যালু কত হলো? x এর ভ্যালু কত? 25 এর বর্গমূল 5। তাহলে x এর মান প্লাস 5 আর x এর মান কত? মাইনাস 5। তাহলে প্রদত্ত সমীকরণটি বীজ দুটি কি? একটি প্লাস 5 আর অপরটি কি? মাইনাস 5। তাহলে x সমান সমান প্লাস 5 আর x সমান সমান কত? মাইনাস 5। তাহলে বিবৃতিটা কি? মিথ্যা। ওখানে কি দিয়েছিল? একটি মাত্র বীজ 5, কিন্তু আমাদের এখানে দুটো বীজ বেরিয়ে গেছে, একটা প্লাস 5, একটা মাইনাস 5। 4-এর অঙ্কটা বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। একদম রাইট। বৃত্তস্থ ট্রাপিজিয়াম, বৃত্তস্থ বৃত্তের মধ্যে অবস্থিত ট্রাপিজিয়াম, অন্য ক্ষেত্রে হবে না, কিন্তু তার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে? সবসময় সমান হবে। একটি আয়তঘন তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z হলে x প্লাস y প্লাস z এর মান কত? বহুবার অঙ্কটা করেছি, ঠিক না? লিখে লিখে করে দিয়েছি, অঙ্কটা বুঝে নেবে। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? মিথ্যা। আমাদের 22 বেরোচ্ছে, ওদের কত বেরিয়েছে? 10। তাই জন্য বিবৃতিটা মিথ্যা হয়ে গেছে। আচ্ছা, তারপরে 4-এর অঙ্কটা, না 6-এর অঙ্কটা, সরি। বৃহত্তর সূচক পরিসংখ্যা রেখা এবং ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা রেখার ছেদ বিন্দু থেকে সংখ্যাগুলোর মান নির্ণয় করা যায় না। মিথ্যা। ঠিক আছে, তবে নেক্সট ওয়ান 4-এর দাগে। তবে এই পেজটা খুব একটা কঠিন নয়। আসলে 1 টাকা এবং বার্ষিক সুদের হার 100% হলে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য কত? খুবই সোজা অঙ্ক। এসআই বার করলাম 1, আর হচ্ছে কত? 1 টাকার যেহেতু বলেছে, আসলে হচ্ছে 1 টাকা, বার্ষিক সুদের হার 10%, এই 100%, আর 2 বছর। তাহলে পি এর জায়গায় 1 টাকা, আর এর জায়গায় 100, আর টি এর জায়গায় কত? 2। 100 আর 100 কেটে গেল, 2 1 কত? 2 টাকা। আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেললাম, মানগুলো খালি পুট করলাম।
মানগুলো ফুট করার পরে 100 আর 100 কেটে গেলে এখানে তাহলে কত রইল? 1 রইল। 1 আর 1 কত হলো? 2 হলো। 2 স্কয়ার কত? 4। 4 এর সাথে 1 গুণ করলে কত? 4 মাইনাস 1 3 টাকা। তা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে? 3 মাইনাস 2 1 টাকা। তারপরে 2 এরটা এটা একটা বীজের অঙ্ক x স্কয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটি কত? কিভাবে করেছি ভালো করে দেখবে। x স্কয়ার মাইনাস 2 প্লাস b x প্লাস 6 সমান সমান 0। তাহলে আমি একটা বীজ 2 ধরেছি। x এর একটা বীজ 2 মানে কি? x এর একটা মান 2। x এর জায়গায় 2 ধরলাম। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 লিখেছি। যেহেতু একটি বীজ 2 তাহলে 2 স্কয়ার কত? 4। এবার 2 দিয়ে এটাকে গুণ করেছি 2 দুগুণে কত? 4 প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে b গুণ করেছি 2b প্লাস 6 ইকুয়াল টু 0। 4 এর থেকে 4 গেলে কত? 0। তাহলে মাইনাস 2b প্লাস 6 মাইনাস 2b 6টাকে এপারে নিয়ে চলে এসেছি মাইনাস 6 তাহলে b ইকুয়াল টু কত? 3 বেরিয়েছে। তাহলে একটা b এর মানটা বেরিয়ে গেছে। সমীকরণটা তাহলে আবার লিখেছি। সমীকরণটা লিখলাম। বুঝতে পারছো তো? আচ্ছা x স্কয়ার মাইনাস 2 b এর মান কত? 3 x 6 তাহলে x স্কয়ার 2 এর সাথে x গুণ করলাম 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 এর সাথে x গুণ করলাম 3x প্লাস 6 তাহলে x ইকুয়াল টু কমন নিলাম x এখানে 3 কমন নিলাম মানে মিডিল ফ্যাক্টরের মতন। কমন এটা বেরোলো তাহলে আইদার এই একটা বীজ বেরোলো আর এই একটা বীজ বেরোলো। একটা বীজ একটা বীজ তাহলে একটি বীজ 2 অপর বীজটি কত? 3। এই ক্যালকুলেশনটা অন্যভাবে করে দেওয়া যায়। এটাই বেটার, তোমরা ভালো বুঝতে পারবে। জটিলে না গিয়ে যত পারবে সহজভাবে করো। তোমাদের এই ধরনের অঙ্কই পরীক্ষায় সেট হবে। এই প্রশ্নগুলো খুব কঠিনও নয় আবার খুব সোজাও নয়। আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলোনি তো? যদি ভুলে গিয়ে থাকো মনে থাকতে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা তারপরে দেখো অঙ্কটা 3-এরটা a টু b ইকুয়াল টু 3:2 এবং b টু c সমান সমান 3:2 হলে মান কত? a টু b সমান সমান 3:2 b টু c সমান সমান 3:2। বাহ খুব সুন্দর দিয়েছে। এখানে এখানে বিটা বি তার মানে এটা 2টা বি এখানে বি এখানে 3টা বি 3 দিয়ে প্রথমে উপরটাকে গুণ করেছি 3 3কে 9 3 দুগুণে কত? 6 এই বিটা দিয়ে নিচেরটাকে গুণ করেছি 3 দুগুণে 6 2 দুগুণে 4 a টু b টু c সমান সমান কত? 9 6 4। আমরা এখানে 3x 2x 3x 2x এরকম করে করতে পারি। যাই হোক এইভাবে করে দিয়েছি এটাই মনে হলো তোমাদের সোজা লাগবে। এবার ধরে নিচ্ছি তাহলে a এর মান কত? 9কে b এর মান অনুপাত থেকে এই আকারে নিয়ে গেলাম। তাহলে এবার অঙ্কটা ঢুকলাম এর জায়গায় এর মান বি এর জায়গায় বি এর মান সি এর জায়গায় সি এর মান বসালাম ক্যালকুলেশন করলাম বেরিয়ে গেল। খুবই সোজা অঙ্ক। 4-এর অঙ্কটা দেখবে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? অনুপাত দিয়ে দিয়েছে ভালো করে জিনিসটা দেখে নাও। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের দ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি আমরা জানি। তাহলে বিপরীত কোণ দ্বয় তাহলে প্রথম কোণ আর তৃতীয় কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। দ্বিতীয় আর চতুর্থ কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমার তৃতীয় দিয়ে কাজটা হয়ে যাবে। তাহলে প্রথম ও তৃতীয় কোণের অনুপাত কত? 1:3 লিখতেই পারি কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় তাহলে প্রথম আর তৃতীয় দিয়ে আমার কাজটা হবে। তাহলে প্রথম আর তৃতীয়টা এটা ধরে নিলাম। তাহলে প্রথম কোণটি কত? যোগফল এটা আনুপাতিক ভাগারে প্রকাশ করলাম 1 আর 3 আর 1 কত? 4 কাটাকুটি করলাম 45। তা তৃতীয় কোণটা কত? ওইভাবে বার করলাম এখানে 3 আর 4 আর 3 কত? ওই 3 আর 1 কত? 4 আনুপাতিক ভাগারে প্রকাশ করে সেটাকে ক্যালকুলেশন করে দিলাম। 5-এর অঙ্কটা সরি এবিসি ত্রিভুজের এবি বাহু দিয়ে দিয়েছে এসি বাহুর মানও দিয়ে দিয়েছে বিসি বাহুর মানও দিয়ে দিয়েছে। তা বলছে যে বিএসি কোণের মান কত? দেখো প্রথমে কি করলাম বিসি স্কোয়ার করে নিলাম একটা মান বেরোলো। তারপর এবি স্কোয়ার করলাম তারও একটা মান বেরোলো। এসি স্কোয়ার করলাম তারও একটা মান বেরোলো। 2 স্কোয়ার কত? 4 আর √2a স্কোয়ার মানে কি? শুধু 2a 4 দুগুণে কত? 8। এবার আমরা দেখি পিথাগোরাসের সূত্রটা মিলছে কিনা কারণ এখান থেকে দেখলাম যে 3টে বাহু সমান নয় এটা আমরা দেখে গেলাম। যখন দেখে নিলাম তাহলে সমবাহু তো হবেই না। সমবাহু হলে প্রতিটি কোণ 90 ডিগ্রি 60 ডিগ্রি করে হতো। এখানে হচ্ছে না। এবার দেখি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করলাম এটা হচ্ছে এবি স্কোয়ার আর এটা হচ্ছে এসি স্কোয়ার দুটো যোগ করলাম তাহলে এইটা থেকে 4 গেলে কত? 4 তাহলে আমরা এইটার সাথে কার মিল পেলাম? এটার মিল পেয়েছি।
তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিএসি কোণের মান কত হবে? এই কোণটা তাহলে কত হলো? 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হলো। আচ্ছা, দেখে নাও। যাক, অঙ্কগুলো আমি নিজেও বুঝছি, তোমাদেরও বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই। যাক, আমার চেষ্টা কতটা সফল হবে জানি না, তবে তোমরা ভালো করে করো, নিশ্চয়ই অঙ্কগুলো করতে পারবে। অযথা বকবক করে সময় নষ্ট করছি না। দুটি লম্ববৃত্তাকার চোখের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দেখো, যতটা পেরেছি ডিটেলস করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। শর্টকাট আমি কিচ্ছু করিনি। ধরি প্রথম লম্ববৃত্তাকার চোখের উচ্চতা ধরে নিয়েছি, তা দ্বিতীয় চোখের উচ্চতা কত হবে? ঠিক আছে, একটি নীল লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলাক, দুটি লম্ববৃত্তাকার চোখের উচ্চতার অনুপাত হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে একটা 1 আমি এক্স ধরেও করতে পারতাম, এখানে এইচ ধরে করে নিয়েছি এইচ, আর দ্বিতীয়টা কত 2, তার মানে 2h ধরে নিয়েছি। জেনেই গেছো। তাহলে প্রথম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত আর দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত বড় আর ধরলাম। তাদের পরিধির অনুপাত, পরিধি একটা কত 2πr আর একটা 2πr, একটা ছোট আর একটা বড় আর, অনুপাত কত 3:r। 2π কেটে গেল, তাহলে r/r সমান 3:4। তাহলে r/r = 3/4। ক্রস গুণ করলাম, তাহলে 4r = 3r, তাহলে r কত? এই একটা মান বার করে দিলাম, r এর মানটা বার করে ফেলেছি। আর তাদের আয়তনের অনুপাত, আয়তন কত πr²h, এটাও πr²h, এখানে বড় আর ধরেছি, আর দ্বিতীয়টার কত 2h, তাই জন্য h এর জায়গায় 2hটা লিখেছি। খেয়াল করবে, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে পাই এর জায়গায় পাই আছে, এই আর এর জায়গায় কত বড় আর এই h এর জায়গায় কত 2h, একদম প্রথমেই ধরে নিয়েছিলাম ওটা দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা। এবার কি করলাম, এবার মানগুলো পুট করছি। পাই, এখানে আর, এখানে তো আর এর মানটা বার করেছি, এই আরটা এই আর এর জায়গায় এই জায়গাটা পুট করলাম, এই জায়গায় খেয়াল করো। তারপর বাদ বাকি যা আছে তাই রইলো। তাহলে 3 স্কোয়ার কত 9, r², পাই কেটে গেছে, এখানে পাই আছে, এখানেও পাই আছে, তো পাই কেটে গেছে, এইচ এখানে আছে, এখানে এইচ কেটে গেছে, তা যা যা কাটেনি সেগুলো রয়ে গেছে। তা 4 স্কোয়ার কত 16, আর এখানে কত আছে 2r² আছে, তাহলে 16 আর এর তলে কত আছে 1 আছে, তা 16 আর 1-এর লসাগু কত 16 হয়। এবার 16 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে কি করলাম, গুণ করলাম। এখানেও 16 দিয়ে গুণ করেছি, এদিকেও 16 দিয়ে গুণ করেছি। তাহলে কত হয়েছে দেখো, যা হয়েছে। এবার আমরা 36 আর 32 কেটে এইটা হয়েছে। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নিও, নিশ্চয়ই বুঝতে পারবে ক্যালকুলেশন, অসুবিধা হবে না। ঠিক আছে, সাতের অঙ্কটা কি বলেছে? খুবই সোজা অঙ্ক। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত? এটাও বহুবার পেয়েছি অঙ্কটা। তো সমান বলেছে, দুটোরই আয়তন সমান। একটা 1/3πr² ইকুয়াল টু 4/3πr স্কোয়ার। দেখে নাও কিভাবে ক্যালকুলেশন করেছি। একের সাথে প্রথমে এটা গুণ করে নিয়েছি, তলায় 3, 4-এর সাথে এটা গুণ করে নিয়েছি, তলায় 3, তা 3 আর 3 কি হলো, কেটে গেল। এবার এখানেও কি কি কাটছে দেখে নাও, পাই কেটে গেল, আর এখানে কটা দুটো, আর এখানে কটা দুটো, আর দুটোও কেটে গেল, তাহলে এইচ রইলো, আর এখানে কি রইলো 4r রইলো। সরি, আমি একটা ফর্মুলা ভুল টুকে ফেলেছি, এখানে 4/3πr3, ওখানে আমার খটকা লাগছিল। হ্যাঁ, এটা খেয়াল করো, এখনই স্কিপ করে বেরিয়ে যাচ্ছিলাম। 4/3πr3 আমি বলতে গিয়ে আটকে গেছি, যে কি হলো, আমি কি লিখলাম, এটা তাড়াহুড়ো তো হয়েছে, কোনো এ করো না। যাই হোক, তাহলে তাহলে এখানে কি রইলো, এখানে r², এখানে r3, তাহলে কত রইলো, আর রইলো। তাহলে আটটাকে কি করলাম, এর তলায় নিয়ে চলে এলাম, তাহলে 4, এর তলে তাহলে 4-এর তলায় কত থাকবে, 1 থাকবে। তাহলে h/r = কত 4:1। তাহলে গোলকের ব্যাস কত হবে, এখানে দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কত 1, হাইট কত 4, তাহলে ব্যাস কত হবে, 1-এর সাথে 2 গুণ করলাম, ব্যাসার্ধকে 2 দিকে গুণ করলে ব্যাস বেড়ে 2। তা শঙ্কুর উচ্চতা কত 4 একক, আর গোলকের ব্যাস কত 2 একক। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে 2:4, কাটাকুটি করলাম 2 দিয়ে 1:4। দেখে নাও। আচ্ছা, তারপরে 8-এর অঙ্কটা
দেখো, আর একটা কথা তোমাদের বলি, ভিডিওটা স্কিপ করে করে কিন্তু দেখো না। আমি অনেক কথা বলে দিই, সেগুলোকে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? হয়তো স্পিডে আমি বোঝাচ্ছি, কিন্তু এই স্পিডের মধ্যে আমি অনেক কথা বলি যেগুলো তোমাদের কাজে লাগবে। সেগুলো অ্যাপ্লাই যদি করো, অঙ্ক এমনি তোমরা সলভ করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। যে স্কিপ করো না, অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কথা আমি বলি, তো সেগুলি যদি স্কিপ করে করে দেখো, তাহলে কী হবে, সেই কথাগুলোর থেকে বঞ্চিত হবে। শেখার জায়গাটা হবে না, খালি কপি আর পেস্ট হয়ে যাবে। কিন্তু কপি পেস্ট দিয়ে জীবন চলবে না। তখন তোমরা বোঝোকম.com হয়ে যাবে একদম। স্ট্রেট কাট কথা বলে দিলাম। অনেকে বলে যে না, বোঝো বোঝো, বুঝেছো, এটা আমার একটা মুদ্রা দোষ। হ্যাঁ, এটা বুঝেছো, এটা বুঝেছো, বুঝেছো, মুদ্রা দোষ। তো বোঝাতে বোঝাতে চক্ষুও বুঝে যায়, আর বোঝোকম.com হয়ে যাবে। তো ওইসব এতে যেও না, স্কিপ করো না। খুব তো বেশি বড় ভিডিও নয়, দেখো, যাক, বেশি কথা যাবো না, তখন বলবে স্যার বেশি বকে। এক্স ইজ ইকুয়াল টু পি কোসেক থিটা, তো পিটা গুণের আকারে আছে, এবারে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এক্স বাই পি ইজ ইকুয়াল টু কোসেক থিটা। আবার ওয়াই ইজ ইকুয়াল টু কি দিয়েছে, কিউ কট থিটা, তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়ার, তাহলে কিউটাকে নিয়ে গেলাম, গুণে থাকলে ভাগে চলে আসে কট থিটা। তাহলে আমাদের এই অঙ্কটা দিয়েছে, এর মান কত, এটার ভ্যালু কত, এক্স বাই পি। এখানে আমি একটু একটু করে দিতে পারি, এটা হোল স্কোয়ার নিতে পারি, এটা ওয়াই বাই কিউ হোল স্কোয়ার নিতে পারি। তো এটার ভ্যালু কত, কোসেক থিটা হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এই সরি, এই কথাটা বলা যাবে না, খালি বলবে কি বলে স্যার, তোমরা বুঝেছো বুঝেছো বুঝেছো। নিজেই আমি বুঝিকম.com। যাই হোক, আচ্ছা, 9 অঙ্কটা কিছু প্রচুর, সরি, জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছু পশুর বয়স বছরে হলো দিয়ে দিয়েছে, এর মধ্যমান নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা কি করলাম, ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। সিরিজ একদম ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম আছে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে যাবে। তাহলে এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা আছে এন, তার মানে কি এটা যুগ্ম, তা যুগ্মের ফর্মুলা ছাপিয়ে দাও, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। n এর ভ্যালু কত, 8, 2, 8/2 প্লাস 1, 8কে 2 দিয়ে কাটলে 4 তম পদ, আর 8কে 2 দিয়ে কাটলে 5, এই 4, 4 প্লাস 1 5 তম পদ। তা 4 তম পদ কত, 1 2 3 4 9, এখানে 9 লেখা হয়েছে। যোগের জায়গায় যোগ, 5 তম পদ কত, 10, 10 লেখা হয়েছে। তাহলে 9 আর 10 কত হয়েছে, 19/2 কাটা ভাগ করা হয়েছে। 10-এর অঙ্কটাও সোজা অঙ্ক, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করতেই পারি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি, কস স্কোয়ার থিটা। কারণ আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত করা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লেখা যায়, কস স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে এখানে কিন্তু cos টু দি পাওয়ার 4 চেয়েছে, আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, এদিকেও স্কোয়ার করে দিলাম, তাহলে এদিকে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 4 হয়ে যায়। কারণ আমাকে অঙ্কটাতে টু দি পাওয়ার 4 দিয়ে মেলাতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখেছি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আবার সাইন স্কোয়ারের জায়গায় যেই সাইন স্কোয়ার চলে এসেছে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1কে রেখে এটাকে কি করলাম, ওপরে পাঠিয়ে দিলাম। তাহলে এটা সমান সমান কি, এটা প্রমাণিত হয়ে গেছে। দেখো, যেটা প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত হয়ে গেছে। দেখে নাও, ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে, অসুবিধা কিচ্ছু হবে না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও, কমেন্টস করতে ভুলো না। সে সে যে ভাষাতেই কমেন্টস দাও দেবে, সে অমৃতাক্ষর ছন্দ হতে পারে বা বিভিন্ন ছন্দ, তোমরা যে ছন্দগুলো জানো
সেই ছন্দতেও বলতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, যাক, এবার 11 অঙ্কটা দেখো। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1,500 টাকা দিয়ে দিয়েছে। রাজীবের মূলধন 6,000 টাকা, সেটাও দিয়ে দিয়েছে। রাজীবের লাভ সেটাও দিয়ে দিয়েছে। আফতারের মূলধন কত হিসাব করো। এই অঙ্ক করেছি, আগে করে দিয়েছি। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে। সেখানে তোমরা দেখতে পাবে যে স্যার কি কি অঙ্ক সাপ্লাই দিয়েছে। তাহলে রাজীবের লাভ কত? 900 টাকা। তাহলে আফতারের লাভ কত হবে? 1,500 বিয়োগ 900, কারণ এটা হচ্ছে মোট লাভ। দুজনে মিলে এই টাকাটা লাভ করেছে, তার মধ্যে রাজীবেরটা দিয়েছে, তাহলে আফতারেরটা পেয়ে গেছে। তো তাদের লাভের অনুপাত বার করেছি। আমি একটা কথা বলেছি, মূলধনের যা অনুপাত লাভেরও তাই অনুপাত, লাভের যা অনুপাত মূলধনের তাই অনুপাত, লাভের যা অনুপাত সেরকমভাবে হিসাবটা হয়ে থাকে, শর্ত না থাকলে। তা রাজীব আফতার 3:2, এটা হচ্ছে, আর বেশি কিছু লিখিনি, এটা লাভের অনুপাত মানে মূলধনের অনুপাত, তো সেটাও লিখতে পারো। রাজীবের জায়গায় 6,000 বসেছি, আফতার জানি যা 6,000, আফতার তলায় 3:2, ক্রস গুণ করেছি, ক্রস গুণ করার পরে আফতারেরটা বার করে ফেলেছি। তাহলে আফতারের মূলধনের অনুপাত, সরি টাকা, মূলধনের পরিমাণ এত টাকা। 12 অঙ্কটা দেখো, খুবই সোজা অঙ্ক। আচ্ছা, কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে। ও একটা কেন্দ্রীয় বৃত্ত, এই 26 সেন্টিমিটার দূরে, এটা হচ্ছে 26 সেন্টিমিটার। তোমরা বলবে স্যার এইটুকুনিতে 26 সেন্টিমিটার হয় নাকি? একটা স্কেলই কত থাকে, হ্যাঁ, তা এটা তো 26 সেন্টিমিটার হয় আঁকার জন্যে, মানে জাস্ট বোঝানোর জন্য, এই আর কি। সেখানেও বোঝা কথাটা চলে আসে আর কি, এই বোঝা যেন বোঝা না হয়ে যায়। বেশ, আমার একটা কথাই আছে, বোঝেকম.com। এবার দেখো কি কি দিয়ে দিয়েছে। স্পর্শকের দৈর্ঘ্য, এটাকে স্পর্শ, এটা স্পর্শ, যেটা স্পর্শ করে যায় সেটাই স্পর্শ। এদিকে স্পর্শকটা আঁকতে পারতাম, কোনো অসুবিধা নেই, এদিকে আঁকলাম। তো এখান থেকে এতটা, এখান থেকে নয় কিন্তু, স্পর্শকটা এখান থেকে এতটা, মানে পি আর কিউ, দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, আর এটা 26 সেমি। তাহলে ও কিউটা কত বার করে ফেলি। তা পি কিউ আর একটা সেই সমকোণী ত্রিভুজ, স্পর্শ, এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে এটা কি হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার মানগুলো পুট করলাম, মানগুলো পুট করে কিভাবে ক্যালকুলেশন করেছি অবশ্যই তোমরা দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে তাহলে আবার কথা হবে, যেটা নতুন কিছু নিয়ে আসছি। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।